ঢাকা থেকে কিছু দূরে অবস্থায় পুরানো গোডাউন, সেখান থেকে গলাফাটা চিৎকারে প্রতিধ্বনিত দেওয়ালে ঘেঁষে ঝংকার তুলছে সেই শব্দ। নিঃসঙ্গ মানব চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় ঝুঁকে আছে। চারপাশ থেকে কালো পোশাকে দৈত্য মানবগুলো ঘিরে দাঁড়ানো টান টান হয়ে নির্দয় হাতে বেদম পেটাচ্ছে নিঃসঙ্গ মানবটিকে। শরীরের জায়গায় জায়গায় করাঘাতের চিহ্ন। খানিকটা নিস্তেজ গেছে বয়স্ক লোকটির শরীর। একটা সময় চিৎকার থামে, সেই সাথে থামে দ্বৈত মানবের করাঘাত। গম গম পায়ে আওয়াজ তুলে গোডাউনে প্রবেশ করলো কেউ। কখনো পোশাকধারী মানবের মধ্যে থেকে কেউ একজন দ্রুত হাত একটা চেয়ার এগিয়ে দেয়। সূক্ষ্ম চোখে আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি দেখে টান টান হয়ে বসে সেই চেয়ারে। নিজের সুচালো দৃষ্টি মেলে পর্যবেক্ষণ করে চারপাশ। ব্যক্তিটি ঘাড় বাঁকা করে খানিকটা পাশে তাকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠে, পাশের জনকে আফজাল সাহেব, খাতির যত্নের ত্রুটি রাখিস নি তো আসিফ? পাশ থেকে দ্রুত গলা জবাব দেয় আসিফ, না ভাই, ঠিকঠাক খাতির যত্ন করলাম এতক্ষণ, লাগলে আর করুম, আপনি একটু দেখে নেন। হৃদ ঘাড় ঘুরিয়ে তাকায় বিধ্বস্ত আফজালের দিকে। রক্তের ছোপ ছোপ হয়ে আছে শরীরে, ছিন্ন বিচ্ছিন্ন নাজেহাল অবস্থা। মাথা কপালে ফেটে অজরে রক্তপাত, গায়ে অফিসে গেট আপ, বয়স্ক শরীরটা নিস্তেজ আছে চেয়ারের ওপর। হৃদের উপস্থিতি শরীরে কাটা দিচ্ছে আফজালের। নিজের অবস্থান বুঝতে বেগতিক হচ্ছে না তার। নিজের রক্তাক্ত যখন দৃষ্টি মেলে তাকানোর চেষ্টা করে হৃদের দিকে। হৃদ চোখ বুলিয়ে পরখ করে নিল আফজাল সাহেবকে। খানিকটা বিরক্তি প্রকাশ করলো নিজের কণ্ঠে। ধীর গলায় বিরক্তি নিয়ে বলল আসিফকে, তুই কি আজকাল প্রেম টেম করছিস নাকি আসিফ? হৃদের কথায় থতমত খেয়ে যায় আসিফ। চুরি ধরা পড়ে যাওয়ার মতো চেহারা বানিয়ে তাকায় হৃদের দিকে। কাচুমাচু করে বিনয়ের সুরে বলল, আস্তাগফিরুল্লাহ ভাই, আমি এখনো সিঙ্গেল। হৃদ বিরক্ত চোখে তাকায় আসিফের হাঁসফাঁস করা চেহারায়। বনিতা না করে একরোখা গলায় বলে উঠল, তোর কাজ কাম আজকাল আমার পছন্দ হচ্ছে না আসিফ, মনোযোগ নাই কোনো কিছুতে তোর। কই আফজাল সাহেবের ভালো করে খাতির যত্ন করবি, তা না করে আমার জন্য রেখে দিলি তুই। হাঁসফাঁস চোখে তাকায় আফজাল সাহেবের দিকে আসিফ। বিধ্বস্ত অবস্থায় তার কিছুটা আঘাত করলে মৃত্যুটা নিশ্চিত। তাকে যে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়, মেরে ফেলা হবে নিশ্চিত। কিন্তু আফজালের সাথে শেষ কথা বার্তা আছে হৃদের, তাই বাঁচিয়ে রাখা এতক্ষণ পর্যন্ত। কিন্তু আসিফের বোধগম্য হলো না আফজালকে একেবারে মেরে ফেলার বিষয়টি। তবে কি হৃদ ভাইয়ের কোনো শেষ কথা টথা ছিল না আফজালের সাথে? আসিফ কি ভুল শুনল? তবে তখন অপরাধী চোখে আওড়ায় হৃদের মুখশ্রীতে মিনমিন গলায় বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। হৃদ বিরক্ত চোখে ঘুরায় আফজালের ওপর। হৃদের কথা আতঙ্কে উঠে তিনি গলা ফাটা চিৎকার করে উঠে ছটফট করে বাঁচার জন্য। হৃদ বিরক্ত তিক্ততা ঝেড়ে ধমক দিয়ে বলে উঠল আফজালকে, এই চুপ, তোর মঞ্চ পেয়েছিস যে চিৎকার করে ভাষণ দিচ্ছিস? আমাকে কি তোর জনতা মনে হচ্ছে? হ্যাঁ, চুপচাপ বস। থেমে যায় চিৎকার, বন্ধ হয়ে ছটফট, শির দ্বারা বয়ে যায় ভয় নামক পদার্থ। গা কেঁপে উঠে আফজালের। নিবু নিবু ভয়াত্মক চোখে তাকায় হৃদের মুখশ্রীতে। অন্তত নির্দয় সে মুখখানা হৃদের। তিনি কাঁপা কাঁপা স্বরে অস্পষ্ট বাণীতে আওড়ালো, প্লিজ মিস্টার খান, আমাকে ছেড়ে দিন। হৃদ শক্ত গলায় আওড়ালো, বাহ, এই তো লাইনে আসছ। দেখ তোরে কি আমার কোনো কাম নাই, কিন্তু তুই বিগত কয়েক মাস ধরে আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস। ওয়ার্নিং দিচ্ছিলাম, শুনলিনি? উল্টো আমার নাম ভাঙিয়ে নেতাগিরি করস, জনসম্মুখে প্রকাশ কর তুই ভালো মানুষ। ওটাও আমার সমস্যা না। তুই ভালো শ্বাস বা খারাপ শ্বাস সেটা তো ব্যক্তিগত ইস্যু, কিন্তু সমস্যা হচ্ছে তুই আমার নামে ট্যাগ ব্যবহার করে আমার পিছের কুকীর্তি করস। নেতা হয়ে নারী পাচারের ব্যবসা করস, আবার আমার নাম রাখস শীর্ষে। তুই নাকি আমার লোক। এখন বল, এটা মেনে নেওয়া যায়? হৃদের ভয়ে আষ্ট হয়ে আসে আফজাল শুকনো ঢোক গিলে বার কয়েক। হৃদ খান অত্যন্ত ভয়ানক গ্যাংস্টার মানুষ, নির্দয় প্রকৃতি মানুষ।
পছন্দের বাইরে কিছু করবে না সে। মিথ্যা ছলনা কোনোটি পছন্দ না এই মানুষটি। কিন্তু সে দুটো করেছে হৃদ খানের সাথে। তাছাড়া উপায়ও ছিল না তার হাতে। ক্ষমতাধর মানুষ হৃদ খান। তার নামের দাপটে মানুষের কাঁপে ঘাম ধর করে। দেশের বড় থেকে বড় বড় ক্ষমতাধর মানুষ হৃদের খানের নামে ভয় করে। আর সেই হৃদ খান এই নামটি ব্যবহার করেছিল এতদিন নিজের অবস্থা শক্ত করতে। জোর গলায় সবাইকে বলতো সে হৃদ খানের লোক। একে করে নারী পাচারের ব্যবসাটাও সফল হয়েছে বেশ, কোনো ঝামেলা ছাড়াই। বিগত 3 বছর ধরে করে আসে এই ব্যবসা। এখন ছোট বড় সবাই ভয় করে আফজল নামের তাকে। আর এই ভয়টার জন্য গ্যাংস্টার হৃদ খানের নাম ভাঙানো তার মূল উদ্দেশ্য ছিল। এতে করে হৃদের লোকেরা বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছিল, তাকে সমাধান করেছিল। সে শোনেনি, কারণ তার ধারণা ছিল হৃদ খান সবসময় বাংলাদেশে থাকে না। যদিও আসে তাহলে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে। স্বয়ং হৃদ খান তো তার আর সম্মোহন আসবে না। তাই হৃদ খানের সচক্ষে দেখা বিষয়টি আসে না। বাকিটা সে মনে করছিল হৃদ খানের লোকেদের সামনে নিয়ে নিজের মতো করে। কিন্তু হলো তার বিপরীত। স্বয়ং হৃদ খানে চলে আসলো তার সম্মুখে। তাই হৃদ খানের লোকেরা তাকে তার অফিসে থেকে তুলে এনেছে এই পুরানো গোডাউনের মধ্যে। এখন সে নিরুপায়, নিজের প্রাণ বাঁচানোর জন্য আকুল তাকুল বিলাপ করছে, কিন্তু কেউ তার কথা কানে তুলছে না। আফজল সাহেব নিবু নিবু চোখে হৃদকে দেখে কথাগুলো ততস্থ করলো। ভয়াত্মক চোখে আওড়ালো হৃদের বেপরা মুখে। খানিকটা ছটপট করলো, নিজে নিজে হাত ছাড়ানো ব্যর্থ হয়ে আকুল জড়ানো গলায় বলল হৃদকে, খান সাহেব ক্ষমা করুন আমাকে। আমি বুঝতে পারিনি আপনি এতটা অসন্তুষ্ট হবেন আমার কাজে। যদি বুঝতাম তাহলে কখনই এমনটা করতাম না। আপনার নামের পিছনে সরি, ভুল হয়েছে। আমার এবারের মতো ক্ষমা করে দিন আমাকে প্লিজ মিস্টার খান। বিশ্বাস করুন, আপনার নাম নেওয়া ছাড়া আমাদের হাতেও অন্য কোনো উপায় ছিল না। এই ব্যবসা প্রভাবশালীদের ক্ষমতার প্রয়োজন হয় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। আমিও তাই করতে চেয়েছিলাম। সাফল্য লাভ করেছি অনেকটা। আমার নিজের জায়গাটা শক্ত করে আপনার নামটা জড়িয়েছিলাম আমাদের নারী পাচারের ব্যবসাটা। কিন্তু আমি বুঝতে পারিনি এই বিষয়টি যে আপনার এতটা অপছন্দের হবে। তাই অনুরোধ করছি আপনাকে, শুধু এবারের মতো ক্ষমা করে দেন আমাকে। ওয়াদা করছি নেক্সট টাইম আর কখনোই এমনটা করব না মিস্টার খান। আর না, আপনার নামটা জড়াবো কোনো কিছুতে। প্লিজ, শুধু আমার প্রাণের ভিক্ষা চাই আপনার কাছে, প্লিজ দয়া করুন। আফজল সাহেবের কথাগুলো পছন্দ হলো না হৃদের। তাকে চরম বিরক্ত হয়। এই আফজল নামক উটকো ঝামেলা তার নাম ভাঙিয়ে ব্যবসা করছে, সেটা হৃদের প্রধান সমস্যার কারণ নয়। তার সমস্যা হলো আফজলের নারী দেহ নিয়ে ব্যবসা করাটা, তাও আবার তার নামে। আর এই একটি বিষয় সে আজও মেনে নিতে পারে না। নারী জাতি মায়ের জাত, সে সম্মান করে সেই নারীকে নিয়ে জোরপূর্বক ব্যবসা করাটা তার পাল্লায় পড়ে না কখনো। কোনো নারী স্বেচ্ছা কারো বেড পার্টনার হলে ঠিক আছে, কিন্তু জোরাজুরি মোটেও ঠিক নেই। সে দুনিয়া কোনো খারাপ কাজে প্রতিবাদী নয়। শুধু এই একটা বিষয় ঘোর আপত্তি, তার পছন্দ অপছন্দের বিষয় এটি হৃদের। নারী জাতির ওপর অকাথ্য শ্রদ্ধা তার। মা শিখেছে কখনো কোনো পরিস্থিতিতে নারী জাতিকে অসম্মান করা যাবে না, সেটা আজও পালন করে আসছে হৃদ। এতটা নির্দয় হয়েও আজ পর্যন্ত অদ্ভুতভাবে নারীকে অসম্মান করতে পারেনি সে। তার মর্যাদা নারী জাতিকে সম্মানের চোখে দেখে এসেছে বরাবরই। কিন্তু আফজাল সমাজে আদর্শ নেতা হয়ে সেই সমাজে কলঙ্কিত করছে প্রতিনিয়ত। ছোট ছোট কিশোরী মেয়েদের স্কুল কলেজ ভার্সিটি গেটে থেকে তুলে এনে জোরপূর্বক নারীদেহ ব্যবসা করাচ্ছে, তাদের বিয়ে টাকা ইনকাম করছে অবুঝ বালিকাদের মেয়েদের নিয়ে, ভিন্ন দেশে পাচার করছে এই মেয়েদের। তাই সেই বিষয়টিকে নিজে দেখবে। দেখ, আমি গ্যাংস্টার মানুষ, দুনিয়ার শীর্ষ খারাপ কাজগুলো করাই আমার নীতি। আমি করিও সেটা অনায়াসে। আমার বিবেক বুদ্ধি কিচ্ছু বাধা দেয় না, আর না আবেগীয় হয়। ছোট থেকেই পাওয়ারের প্রতি প্রচণ্ড
লোভ ছিল আমার, চাইতাম গোটা দুনিয়া আমার হাতের মুঠো থাকতে। সেই লোভে একটার পর একটা পদক্ষেপ নেওয়া আমার, খুন খারাপি, হাঙ্গামা, শোরগোল, গুন্ডাবাজি সবই করেছি। ধীরে ধীরে নিজের নামে ভয় আধিপত্য বিস্তার করেছি মানুষের মনে। পাওয়ার আসতে শুরু করলো, ক্ষমতা বাড়ল, নিজেকে দুরন্ত মাফিয়া রূপান্তর করতে পাওয়া গেল, লেখক শুরু করলাম। একটা সময় থেকে শুরু হয় মানুষের মনের মধ্যে ভয় আমাকে ঘিরে। নিম্নবর্গের থেকে উচ্চবিলাসী মানুষও যখন আমার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপে, তখন পৈশাসিক আনন্দ পায় নিজের মনে। কিন্তু এত কিছুর পরও আমি কোনো একটা জায়গায় এসে আটকে যাই, সেটা হলো নারী। দেখ, নারী জাতিকে আমার কিন্তু বেশ পছন্দ না, অপছন্দের, প্যারাময় মনে হয় আর কি। কিন্তু তাই বলে আমি কখনোই নারী জাতি অসম্মান করি না। সবসময় মন থেকে একটা সম্মান আসে নারী জাতির উপর, আর সেটার কারণ হলো আমার মা, তারপর দাদি। তারা আমাকে ছোট থেকে শিক্ষা দিয়ে এসেছে যে নারীরা হলো মায়ের জাত, আর মায়ের জাতিদের অসম্মান করতে নেই, বরং সম্মান দিতে হয়। এই একটা কথা আমি কখনোই অবজ্ঞা করতে পারিনি। না চাইতেও নারীদের ওপর শ্রদ্ধাবোধ চলে আসে আমার, গভীর শ্রদ্ধা, যাকে বলে দুনিয়ার সবচাইতে নিঃসঙ্গ নিকৃষ্ট কাজগুলো আমি করেছি, শুধু নারী বিষয়ক কাজগুলো ছাড়া। এছাড়া বলে থেমে দিতে ঝুঁকি বসে আফজালের দিকে এগোতে নিলে দুহাত ভর রেখে হালকা ঝুঁকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আফজালের ভয়াক্ত মুখশ্রীতে। পুনরায় মাত্রাতিরিক্ত শান্ত কণ্ঠে বলে উঠল হৃদ, দেখ, কোনো নারী স্বেচ্ছা তোর বেডের পার্টনার হলে সমস্যা নেই, কিন্তু চোরাচুরি পছন্দ না আমার। তুই একটা বার চিন্তা কর, দেখ তো কত হাজার হাজার কিশোরী মেয়ে সাজানো গোছানোর সংসার নষ্ট করেছিস তুই। কত বাবা মায়ের বুক খালি করে তাদের মেয়েদের পতিতালয়ে পাঠিয়েছিস তুই। অসহ্য এই একটা বিষয়, সহ্য হয় না আমার। গা শিহরিয়া উঠে রাগে। তাই তোকে আগে ওয়ার্নিং করেছিলাম, এই রাস্তা থেকে সরে যেতে গেলি না, বরং তুই আমার লোকেদের টাকা অফার করলি, আমার সাথে বন্ধুত্ব করতে চাস। তাই আমিও ভেবে চিনতে দেখলাম তোর অফার আসলে অ্যাকসেপ্ট করা যায়। যাই হোক, অফার অ্যাকসেপ্ট করলাম তোর। আজ থেকে তোর সাথে বন্ধুত্ব করলাম, আর সেই বন্ধুত্বের দাবিতে আজ থেকে তোর সকল বিজনেস, বাড়ি, গাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স সব আমার নামে। দেখ, তোর সামনে কিছু দলিলপত্র পেপার রাখা আছে, এখন শুধু সেখানটায় সহজ সরল হাতে সাইন করে দিবি এবং বাধ্য ছেলের মতো মরে যাবে আমার ছেলেদের হাতে, নয়তো বেশি করলে টর্চার আরও বেশি হবে তোর সাথে, রেহাই পাবি না। তোর আঙ্গুল কেটে টিপসই দিবে আমার ছেলেরা। এখন তুই যেটা চাইবি সেটাই আবার আমার ছেলেরা তোর সাথে। কাজটা আমার ছেলেদের, এখন তুই যেটা চাইবি সেটাই করবে আমার ছেলেরা তোর সাথে। ইচ্ছে তোর, কাজটা আমার ছেলেদের। এখন ঝটপট বল, ফেল, কি চাস? এতটুকু বলে থামে হৃদ। পরক্ষণে ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে আসিফের উদ্দেশ্যে প্রশ্ন করে, বল হৃদ, কিরে, পারবি না নেতা সাহেবের মনের ইচ্ছে পূরণ করতে? দ্রুত গলায় গমগমে উত্তর বসালো আসিফ, জি ভাইয়া, পারবো। হৃদের বেপরোয়া কথাবার্তা ধাতস্থ হতেই গলা ফাটা চিৎকার করে উঠে আফজাল। নিজের সর্বোচ্চ দিয়ে ছটফট করে বাঁচার জন্য ব্যর্থ হয়ে গলা ফাটিয়ে আর্তনাদ করে হৃদের কাছে ক্ষমা চেয়ে আহাজারি করে, আমার ভুল হয়ে গেছে খান সাহেব, প্লিজ আমাকে ছেড়ে দিন। জানে মারবেন না, আমি বুঝতে পারিনি বিষয়টি, আমি আর এমন করব না, সব কাজকাম ছেড়ে দিব, তবুও জানে মারবেন না আমাকে। প্রাণ ভিক্ষা চাই আমার, প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ। রাগে তীর তীর করে মেজাজে মুখ খুলল হৃদ, তুই কি আমার বউ লাগোস যে বারবার অপরাধ করার পরও ক্ষমা করে দিব? হ্যাঁ, আর্তনাদ করে বলল আফজাল, প্লিজ খান সাহেব, আমার বউ বাচ্চা আছে বাসায়, আমার টাকা পয়সা সম্পত্তি না থাকলেও তারা
পথে নেমে আসবে। খান সাহেব, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, প্লিজ এমনটা করবেন না প্লিজ। তুই তো সাংঘাতিক প্যারাময় মানুষ রে। তোর পরিবার আর অন্যের পরিবার কিছু না। নিজের পরিবারের প্রতি এত দরদ থাকলে অন্যের পরিবার নিয়ে খেলা উচিত না। এই আসিফ নেতার মুখে ট্যাপ লাগাতো। এই নেতা আমাকে প্যারা দিচ্ছে। হৃদের কথায় আসিফ দ্রুত পায়ে এগিয়ে এসে আফজালের মুখে ট্যাপ লাগালো। থেমে নেই, মুখ বন্ধ থাকলেও শরীর ছাপড়াচ্ছে জোর তালে। ছটফটে ভঙ্গিতে গোংরানোর শব্দ তুলে হৃদের সামনে। হৃদ দেখল না সেসব। আয়েসি ভঙ্গিতে নিজের চেয়ার হেলিয়ে পড়ে হৃদ। দুহাত ভাঁজ করে মাথা পিছনে ঠেকায়। উপরে ছাদের দিকে তাকিয়ে অন্তত হতাশ গলায় বলল আফজালের উদ্দেশ্যে, হৃদ, জানিস একটা বউ আমার আছে তোর মতো করে। বাচ্চা নেই, সংসার ও নেই আমার, কারণ বাতিল বউ হয়ে সে আমার সাংঘাতিক বাড়াবাড়ি রকমের মেয়েটা। তোর মতোই কথা শোনে না সে আমার, কিন্তু তারপরও শাস্তি দিতে পারে না তোর মতো করে। আটকে যায় মেয়েটার মিষ্টি চেহারার দিকে তাকালে। আমি হলাম গ্যাংস্টার মানুষ। প্রেম, ভালোবাসা, বিয়ে কোনোটাই যায় না গ্যাংস্টার জীবনের সাথে আমার। কিন্তু মেয়েটাকে বুঝিয়াতে পারি না আমার সবটা জুড়ে বিচরণ তার অবাধ্য মনের কারণ সে। আজকাল মনে হচ্ছে আমার গ্যাংস্টার চরিত্র কলঙ্ক দাগ পড়ে যাচ্ছে। আমাদের গ্যাংস্টার জীবনে দুর্বলতা থাকতে নেই, তাই মেয়েটাকে এড়িয়ে চলতে হবে আমার। কথাগুলো বলি ঠিক হয়ে বসে হৃদ। আফজালের ভয়াত্মক দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে অন্তত চিরন্তন গলায় আবারও পরপর প্রশ্ন করে বলে ওঠে হৃদ, আচ্ছা আমার কি সাংঘাতিক মেয়েটাকে এড়িয়ে চলতে হবে? ইগনোর করতে হবে তাকে দেখা থেকে? আমার কি আবারও ফিরে যাওয়া উচিত নিজ গন্তব্য? এই মেয়ে মায়া থেকে বাঁচতে কি আবারও ছাড়তে হবে আমাকে বাংলাদেশ? প্যাকিং লট থেকে নিজের চাবি আঙ্গুলে পেঁচিয়ে ঘুরাতে ঘুরাতে খান বাড়িতে ফিরল আয়ান। হাতে কিছু কাগজ চাপিয়ে মাত্রই ফিরল সে। কাল বাদে পরশু ফিরবে লন্ডনে, তাই বিগত 2 দিন সে খান বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। সকালে মায়ার মাথায় ব্যান্ডেজ ড্রেসিং করে ফ্রেশ হয়ে তারপর বের হয়েছিল নিজে কাজের উদ্দেশ্যে। সকল কাজ শেষ করতে করতে বিকেল 5টা বেজে যায়। এখন পর্যন্ত বিকাল। আয়ান প্যাকিং লডের রাস্তা ধরে এগোয় বাসা ফিরতে যাওয়ার জন্য। কিছুটা পথ এগোতে চোখে পড়ল মায়াকে বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে নিজের দিকে ঝুঁকে কিছু একটা করার চেষ্টা করছে। আয়ান মায়াকে দেখে মুহূর্তে দারুণ হাসে। নিজের মাঝে বাসার ভিতর না গিয়ে সোজা রাস্তা ধরে মায়ার উদ্দেশ্যে কিছুটা পথ এগোতে চোখে পড়ল মায়ার কাঁচা হাতের প্রজাপতি ধরার চেষ্টা করছে বাগানের মধ্যে। আর নিঃশব্দে হেসে উঠে মায়া বাচ্চামো দেখে কয়েক কদম এগিয়ে যেতে আবারও বুঝতে পারে মায়া অসময়ে গোসল করেছে। আয়ন চমকে উঠে দ্রুত নিজের হাতের ঘড়িটা দেখে নেয়। 5টা 17 বাজে। চট করে চোখ তুলে তাকায় মায়ার পিঠদ্বয়ের দিকে। ভিজা চুলে পানি ধারা মায়ের পিঠ ভিজে, গায়ে কাপড়টা লেপটে আছে মায়ের কোমরে পিঠে। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেদিকে। মায়ের শরীর অসুস্থ। এই অসময় গোসল করাটা মায়ার মোটেও ঠিক হয়নি, বরং ক্ষতিকর। পুনরায় অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া কাটা আঘাতে পানি স্পর্শ তাজা হবে সেটা। আয়ন চিন্তিত ভঙ্গিতে তাকায় সেদিকে। মেয়েটা পাগলামি করতে করতে নিজের ক্ষতি করে বসলো শেষে। টেনশনের সহিত আয়ান আর কিছুক্ষণ লক্ষ্য করতে পারল না। মেয়েটির টেনশনে উত্তেজনায় দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকটা। তপ্ত মেজাজে মেয়েটির হাতে কবজি টেনে ধরে নিজের সাথে মেশায়। আকস্মাৎ ঘটনায় মেয়েটি হুমড়ি খেয়ে পড়ল আয়ানের বুকে। চোখ তুলে তাকানোর আগে আয়ন কোমর চেপে ধরে মেয়েটির অপদমস্তক হয়ে মেয়েটি ছটফট করতে মুখ খুলল আয়ান। শাসিত কণ্ঠে বলল, সব কিছুতে একটা পাগলামো কিসের তোমার? এই অসময় গোসল করলে কেন? মাথা আঘাতটা পুনরায় তাজা হলে তোমার বোকামির জন্য। আমার আয়নের বাক্যগুলো ইতি টানল। আগে ছটফট ভঙ্গিতে মুখ খুলল মেয়েটি। রাগী সুরে বলল, ছাড়ুন আমাকে অসভ্য লোক।
মেয়েটির কথা মুহূর্তে চমকে ওঠে আয়ন। অপদমস্তক হাতে বাঁধন ঢিলে করতে ছিটকে বেরিয়ে আসে জুই। আয়নের দিকে রাগে কটমট করে তাকায়, ফুসফুস করে নিজের রাগটা দমানোর চেষ্টা। সে কিছু বলার তার আগে মুখ খুলল আয়ান। ইতিহস্ত গলায় বলো, আপনি? অধৈর্যর বাঁধ ভাঙল জুইয়ের। রাগে কটমট করে বলো, আপনি অসভ্যতার মতো সবসময় জড়াজড়ি করেন কেন? জুইয়ের কথায় মুহূর্তে বিরক্ত প্রকাশ করল আয়ান। মেয়েটি আসার পর থেকে ভুলভাল অপ্রত্যাশিত কাহিনী ঘটে যাচ্ছে তার সাথে। মায়াকে ঘিরে সকল অনুভূতি প্রকাশ পাচ্ছে এই মেয়েটির ওপর। এতে সে প্রচণ্ড বিরক্ত। তাকে নিজের মনে সুপ্ত অনুভূতি প্রকাশ করতে চাচ্ছে, তাকে করতে পারছে না, বরং তার জায়গায় এই মেয়েটির সাথে জড়িয়ে যাচ্ছে কাকতালীয়ভাবে। অবশ্য এতে আইনের দোষ নেই। সে কি ইচ্ছে করে কিছু ঘটাচ্ছে নাকি, সেটা তো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটছে। কিন্তু এই কথাটা কিভাবে বোঝাবে এই মেয়েটিকে? সে তো ভুল বুঝছে তাকে। আর তাছাড়া এই ঘটনাগুলোর মধ্যে এক পক্ষ দেখা গেল দোষটা তার নয়, বরং এই মেয়েটির সব দোষ এসবের মধ্যে। এমনিতেই সব কিছুতে মায়া মায়া ভাব এই মেয়েটির মধ্যে। তার উপর আবার মায়ার জামা কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে আছে। এখন সে পিছন থেকে কিভাবে বুঝবে এটা মায়া নয় অন্য কেউ? কে বলেছে এই মেয়েটাকে মায়ার জামা কাপড় পরে থাকতে? নিজের জামা কাপড় কি নেই তার? হ্যাঁ। আয়ান চাপার আগে হিটমিট মেজাজে চট করে বলে বসলো, নিজের জামা কাপড় নেই? অন্যের জামা কাপড় কেন পরেছেন? আয়ান হঠাৎ কটাক্ষ করার কথা অপদমস্তক হয় জুই। মায়াকে হসপিটালে দেখতে এসে নিজের জামা কাপড়ের সাথে করে আনেনি সে। উত্তেজনা নিজের জামা কাপড় আনতে ভুলে গেছে জুই। তাছাড়া হসপিটাল থেকে নিজের বাবা মার সাথে ব্রাহ্মণবাড়িতে ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু মায়া জোড়াতে থাকতে হয় ওকে। কিন্তু এখন নিজের কাপড় না থাকা বাধ্য হয়ে মায়ার জামা কাপড় পরে সে। তাছাড়া দু বোন তার সবসময় একে অন্যের জামা কাপড় পরে বেড়ায়। এটা নিয়ে কখনো ঝামেলা বা বিভ্রান্ত হয়নি নিজেদের মধ্যে। মায়াও নিজের বাড়িতে গেলে জামা কাপড় নিয়ে যায় না, উল্টো জুইয়ের কাপড়ই পরে থাকে সবসময়। জুইয়ের তিক্ত রাগে মেজাজে বিগড়ে। তাদের দু বোনের মধ্যে কখনো জামা কাপড় নিয়ে সমস্যা হয় না। তাছাড়া এই অসভ্য লোকটা কি সমস্যা? তাকে কেন অসভ্য লোকটা কাপড়ে খুঁটা দিচ্ছে? ফাউল একটা লোক। আপনি শুধু অসভ্য ডাক্তার নয়, অসভ্য মানুষও বটে। আমার বাস চলনে আপনাকে উৎকণ্ঠার টিকিটে ধরিয়ে দিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করতাম এই মুহূর্তে। আপনি সভ্য জাতি না, অসভ্য জাতি। তাই অসভ্য সমাজে বসবাস করা দরকার আপনার। মুহূর্তের আগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় আয়ান। জীবনে কখনো তাকে এমনভাবে অসভ্য বলে উপাধি দেয়নি। আর তা না কেউ ব্যবহার করছে। কিন্তু এই মেয়েটা কথায় কথায় তাকে অসভ্য বলে পরিচয় দিচ্ছে। সে কি অসভ্য? আপনি নিজের সীমা অতিক্রম করছেন মিস। মায়া বোন বলে আপনি রেহাই পাচ্ছেন এতক্ষণ যাবৎ, নয়তো অসভ্য বলার অভিযোগে আপনাকে বুঝাতাম অসভ্য কাকে বলে। একদম আমিও দেখতে চাই এই অসভ্য ডাক্তার আর কতটুকু অসভ্যতামি করতে পারে। কথাগুলো বলে তপ্ত রাগে গম গম পায়ে হেঁটে চলে যায় জুই। পিছন থেকে রাগে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে থাকে আয়ান। নেহাত মেয়েটি মায়ার বোন, নয়তো এতক্ষণ অসভ্য ডাকার কারণে ভয়ঙ্কর কাজ করে ফেলতো আয়ান। বুঝাতো সে অসভ্য। অসভ্যতামি কাকে বলে? জুই প্রচণ্ড রাগে দপদপ প্রবেশ করে মায়ের রুমে। গল্পে মগ্ন ছিল ফিহার সাথে মায়া। জুইয়ের হঠাৎ রাগের আগমনে মনোযোগ ভর্ষ হয় দুজনের। চোখ তুলে তাকায় জুইয়ের রাগান্বিত ফেসের দিকে। মুহূর্তেই চমকে উঠে দুজন। কৌতূহলবশত কেউ কিছু বলবে তার আগে প্রচণ্ড রাগে মুখ খুলে জুই। নিজের রাগ দমাতে না পেরে রাগে কটমট চিবুতে চিবুতে বলল জুই, আই সয়ার ঋতু, জীবনে কখনো এতটা অপমানিত হয়নি কারো সামনে। এই ঢাকায় এসে অসভ্য ডাক্তারের পাল্লায় পড়ে গেলাম আমি। কথা নেই বার্তা নেই, হুটহাট জড়াজড়ি করে সে। ইচ্ছে তো করছে অসভ্য ডাক্তারকে কাঁচা চিপিয়ে খাই। আমাকে আবার তোর জামা পরার দায় অপবাদ দিচ্ছে। উফ, এতটা অপমান সহ্য করা যায়? জুয়ের নাক মুখ ছিটকানো কথা মুহূর্তে তাজ্জব বনে যে উপস্থিত দুজন গোল গোল চোখে তাকায় জুয়ের রাগান্বিত চেহারা দিকে। কী নিয়ে জুই এতটা রাগান্বিত সে বিষয়টি বোধগম্য হচ্ছে না কারো। তবে এতটাই বুঝতে পারছে কারো সাথে ভীষণ ঝামেলা হয়েছে দুজনের। কিন্তু কার সাথে? মাথা আওড়ায় ফিয়া। সে কিছু বলবে তার আগে পাশ থেকে মুখ খুলল মায়া।
অবাক সুরে বলল, কি হয়েছে জুন্নু? এতটা উত্তেজিত হয়ে কাকে বকছিলে? কেউ কিছু বলেছে তোমাকে? ঝামেলা করেছিস কারোর সাথে? ঝামেলা? আর আমি? লাইক সিরিয়াসলি? তোর শ্বশুর বাড়িতে যে অসভ্য ডাক্তারের আমদানি হয়েছে সেটা জানিস না তুই? মায়া মাথা আওড়ায়, চোখ পিটপিট করে তাকায় জুঁইয়ের দিকে। বিষয়টি বুঝতে পারছে না কাকে অসভ্য ডাক্তার বলছে। মায়া জানা মতে খান বাড়ির প্রতিটা সদস্যই সভ্য জাতির মানুষ। তাহলে জুঁই অসভ্য জাতি পেল কোথা থেকে? তবে হ্যাঁ, এই খান বাড়িতে রিত ছাড়া মায়া জানা মতে কেউ নেই অসভ্য জাতি। তবে কি রিত ভাইয়া কিছু করলো জুঁইয়ের সাথে? মায়া মুহূর্তে আতঙ্কিত দৃষ্টি ফেলে জুঁইয়ের ওপর। মায়ার কিছু বলতে তার আগে ফিয়া অত্যন্ত সন্দেহপূর্ণতা নিয়ে প্রশ্ন করে জুঁইকে, তুমি কার কথা বলছো জুঁই? এই বাড়িতে ডাক্তার তো আয়ান ভাইয়া ছাড়া অন্য কেউ নেই। তাহলে তোমার ঝামেলা কার সাথে হলো? সোজাসাপটা উত্তর, ওই অসভ্য ডাক্তারের সাথে হয়েছে। উত্তেজিত গলার সাথে সাথে বলল ফিহা। মানে আয়ান ভাইয়ের সাথে? বিরক্ত নিয়ে ছোট্ট করে সম্মতি জানিয়ে বলো জুঁই। মায়া পিটপিট করে সেদিকে তাকায়। জুঁই এতক্ষণে যাবৎ আয়ান ভাইকে অসভ্য ডাক্তার বলে বকছিল, বিষয়টি মোটেও বোধগম্য ছিল না ওর। কিন্তু জুঁইয়ের মুখে আয়ান নামটা শুনে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় মায়া। কারণ মায়া জানা মতে আয়ান ভাইয়া হলো একজন সুশৃঙ্খল সভ্যতার দারুণ পুরুষ। আর তার সম্পর্কে জুঁইয়ের এমন বাজে মন্তব্য অবিশ্বাস্য মায়া কাছে। মায়ার চিন্তা ভাবনার মাঝে গলা ফাটিয়ে হু হু করে হেসে ফিহা নিজের পেট ধরে বিছানায় গড়াগড়ি করে হেসে যাচ্ছে সে। ফিহা হঠাৎ এমন কাণ্ডে অপদমস্তক হয়ে যায় মায়া। জুঁই কয়েক সেকেন্ডের নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থেকে ফিহা মুখ ফানে। ফিহা হাসান্বিত গলায় নিজের পেট ধরে বলে উঠল, আমার সভ্য সমাজে ভাইটাকে অসভ্য সমাজের ডাক্তার বানা দিলে জুঁই। আমার ভাই কি জানে তার যে নতুন পদবি পাইছে জুঁই রানী থেকে? ফিহার কথায় থমে খেয়ে যায় জুঁই। এতক্ষণ যাবৎ জানতো না আয়ান ফিহার বড় ভাই হয়, কিন্তু বিষয়টি জানার পর যেন ইতিহাস্ত বোধ করল নিজের মাঝে। ফিয়া কি ভাবছে জুঁইয়ের নিয়ে বিষয়টা মাথায় আসতেই চোখ ছোট ছোট করে তাকায় সেদিকে। ইস, এই খান বাড়ি এসে যেন শেষ রক্ষাটাও আর হচ্ছে না জুঁইয়ের। একের পর এক বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে তাকে। এতে লজ্জাজনক পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবে সে? না, তার আর এই খান বাড়িতে থাকা চলবে না। সাংঘাতিক লোকেদের মাঝে কালই চলে যাবে মায়াকে নিয়ে সে নিজের দেশে, নিজের বাড়ি। সেখানে শান্তিটাও নিজেই লাগে।